স্বাগত বাংলার সময়ে, সঙ্গে আছি আমি ওমর ইনাম। জাতির উদ্দেশ্যে ভাষণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করছেন সিইসি এম নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া, তিনি বহু প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এর উপর অনুষ্ঠিতব্য গণভোটের তফসিল নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার সুযোগ দিয়েছেন। বক্তব্যের শুরুতে মহান বিজয় দিবসের প্রাক্কালে দেশবাসীকে জানাই অগ্রিম শুভেচ্ছা। মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি জানাচ্ছি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে জুলাই আগস্ট 2024-এর ছাত্র গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতির প্রতি জানাচ্ছি আমার শ্রদ্ধা এবং তাদের আত্মার শান্তির জন্য দোয়া করছি। মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 2024-এর ছাত্র গণ অভ্যুত্থান পর্যন্ত সার্বভৌমত্ব এবং গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার সকল আন্দোলনে যারা আহত, নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি জানাই আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য এবং স্বাভাবিক জীবনের জন্য প্রার্থনা করছি। প্রিয় দেশবাসী, জাতি হিসেবে আমাদের অমোঘ শক্তি হচ্ছে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের জন্য আমাদের ভালোবাসা ও আত্মত্যাগ। জাতির প্রত্যাশাকে ধারণ করে আমাদের সংবিধান রাষ্ট্রের উপর জনগণের একচ্ছত্র মালিকানা নিশ্চিত করেছে। জনগণের প্রতিনিধিত্বশীল মালিকানা প্রতিষ্ঠার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। দুঃখজনক হলেও সত্য যে মানসম্মত নির্বাচনের অনুপস্থিতি প্রায়শই আমাদের ঐতিহ্য এবং সামষ্টিক প্রত্যাশাকে ম্লান করেছে। এমনই এক প্রেক্ষাপটে 2024-এর গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমাদের ভাই বোন সন্তানদের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের অঙ্গীকার হচ্ছে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠান, যা জাতি হিসাবে আমাদের প্রত্যাশা পূরণ করবে এবং বিশ্ব দরবারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে। আমার দৃঢ় বিশ্বাস আপনারা একই প্রত্যাশা ধারণ করেন এবং একই অঙ্গীকারাবদ্ধ। প্রিয় দেশবাসী, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে গত এক বছরে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেছি। একটি স্বচ্ছ নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে একটি নির্ভুল, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ভোটার তালিকা। আমরা শুরুতেই এই কাজে হাত দিই। গত এক বছরে নতুন ভোটার অন্তর্ভুক্তির পাশাপাশি ভোট বিমুখ এবং বাদ পড়া প্রায় 45 লক্ষ ভোটারকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং 21 লক্ষাধিক মৃত ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নারী ভোটারদের যথাযথ অন্তর্ভুক্তির অভাবে পুরুষের সাথে নারী ভোটারের ব্যবধান বেড়ে প্রায় 29 লক্ষে গিয়ে দাঁড়ায়। বাদ পড়া নারী ভোটারদের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সেই ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। আইন সংশোধন করে ভোটার হওয়ার যোগ্যতার তারিখ প্রতি বছর 1 জানুয়ারির পরিবর্তে কমিশন কর্তৃক নির্ধারিত দিনে নির্ধারণ করা হয়েছে। এর ফলে 31 অক্টোবর 2025 পর্যন্ত যোগ্য তরুণ ভোটারগণ ভোট দিতে পারছেন। গত 18 নভেম্বর প্রকাশিত তালিকা অনুযায়ী বর্তমানে দেশে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 12,76,95,183 জনে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 6,48,14,907 জন এবং নারী ভোটারের সংখ্যা 6,28,79,042 জন। গত এক বছরে নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সংশ্লিষ্ট সকলের জবাবদিহিতা বাড়াতে আমরা বহুবিধ আইনি ও কাঠামোগত সংস্কার সম্পন্ন করেছি। গণপ্রতিনিধিত্ব আদেশ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিতে যথাযথ পরিবর্তন, সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের বিভিন্ন সুপারিশের পাশাপাশি নির্বাচন কমিশনের নিজস্ব মূল্যায়ন ও অংশীজনের পরামর্শের ভিত্তিতে এসব সংস্কার করা হয়েছে। এই উদ্যোগ
সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও জাতীয় ঐকমত্য কমিশন সহ সকল অংশীজনদের জানাই আমার কৃতজ্ঞতা। প্রিয় দেশবাসী, বিভিন্ন কারণে এবারের নির্বাচন আমাদের জাতির ইতিহাসে অনন্য ও গুরুত্বপূর্ণ। প্রথমত, প্রকৃত গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি কাঙ্ক্ষিত সংস্কার প্রশ্নে সিদ্ধান্তের নির্বাচন এটি। এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে, যা একটি নতুন অভিজ্ঞতা। দ্বিতীয়ত, সংশ্লিষ্ট সকল রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানের জন্য এই নির্বাচন হচ্ছে সক্ষমতা প্রমাণ করে ভাবমূর্তি পুনরুদ্ধারের অনন্য সুযোগ। তৃতীয়ত, দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পর দেশের স্বার্থে রাজনৈতিক দলসমূহের মাঝে সৌহার্দ্যপূর্ণ গণতান্ত্রিক প্রতিযোগিতার ধারা প্রবর্তনের দাবি রাখে এই নির্বাচন। চতুর্থত, প্রায় অকার্যকর পোস্টাল ভোট ব্যবস্থাকে পরিমার্জন করে এই নির্বাচনে একটি কার্যকরী রূপ দেয়া হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের অন্যতম চালিকা শক্তি আমাদের রেমিটেন্স যোদ্ধা তথা প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রথমবারের মতো ভোটের আওতায় আনা হচ্ছে। একইভাবে প্রথমবারের মতো ভোটের আওতায় আসছেন আইনি হেফাজতে থাকা ভোটারগণ। এছাড়াও নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি কর্মচারী এবং নির্বাচন অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ পোস্টাল ব্যালটের মাধ্যমে এবার ভোট দিবেন। প্রিয় ভোটারবৃন্দ, ভোট আপনার শুধু নাগরিক অধিকারই নয়, বরং পবিত্র আমানত ও দায়িত্ব। এই দায়িত্ব সচেতনভাবে আপনারা পালন করবেন, এ আমার বিশ্বাস। যে কোনো ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন। আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিতকল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে। ধর্ম, গোত্র, গোষ্ঠী, লিঙ্গ নির্বিশেষে সকলে এই আনন্দ আয়োজনে অংশগ্রহণ করুন। পরিবারের প্রতিবন্ধী, বয়স্ক ও সন্তান সম্ভবা মা সহ সকলকে নিয়ে ভোট দিতে আসুন। আমি আশা করি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ভোটের অনুষ্ঠান উৎসবে রূপ নেবে। প্রবাসে বসবাসরত প্রিয় ভোটারগণ, প্রবাস থেকে ভোটদানের জন্য নিবন্ধন কার্যক্রম গত 18 নভেম্বর থেকে চলমান আছে। আগামী 25 ডিসেম্বর পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে ভোটদানের জন্য আপনারা নিবন্ধন করতে পারবেন। আপনারা এই সুযোগ গ্রহণ করে ভোটে অংশ নিন, দেশ গঠনে আপনাদের অধিকার বুঝে নিন। প্রবাসী ভোটারগণ ছাড়াও দেশের ভিতরের 3 ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন, যা ইতিমধ্যে উল্লেখ করেছি। প্রবাসী ভোটারগণের পাশাপাশি এই 3 ধরনের ভোটারগণ আগামীকাল থেকে শুরু করে আগামী 25 ডিসেম্বর 2025 পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবং নির্ধারিত পদ্ধতিতে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন। ব্যক্তি ভোটার ও প্রতিষ্ঠানসমূহের প্রতি আমার আহ্বান, আসুন আমরা আমাদের ভোটাধিকার নিশ্চিত করি এবং ভোটে অংশ নেই। প্রিয় দেশবাসী, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হয়ে থাকে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে অসত্য তথ্য ও অপতথ্যের বিস্তার দিনকে দিন বেড়ে চলেছে। প্রতিপক্ষ দল ও প্রার্থীকে হেয় করার পাশাপাশি নারীদের প্রতি বিদ্বেষমূলক প্রচারণা আমাদের ঐতিহ্যকে ক্ষুণ্ণ করে এবং নির্বাচনকে কলুষিত করে। দেশের প্রচলিত আইন অনুযায়ী এসব রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে কান দিবেন না, গ্রহণ করবেন না। মনে রাখবেন, অসত্য তথ্য শেয়ার করাও শাস্তিযোগ্য অপরাধ। আমি এবার নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী এবং দলসমূহের প্রতি 2-1টি কথা বলতে চাই। আসুন আমরা আচরণবিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করি। শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ, নির্বাচন কমিশন স্বচ্ছতা
নিরপেক্ষতা এবং দৃঢ়তার সাথে দায়িত্ব পালনে বদ্ধপরিকর। কমিশনের অংশ হিসাবে আপনারা নির্ভয়ে সততা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করবেন। মনে রাখবেন, এ ব্যাপারে কোনো শিথিলতা বা গাফিলতি সহ্য করা হবে না। একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সংবাদ মাধ্যম ও পর্যবেক্ষক সংস্থার সহকর্মীদের ভূমিকা অপরিসীম। আপনারা স্বাধীনভাবে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতার সাথে আপনাদের দায়িত্ব পালন করবেন, এটি আমাদের প্রত্যাশা। প্রিয় দেশবাসী, আমি এই পর্যায়ে নির্বাচনী তফসিল তথা নির্বাচন সংক্রান্ত সময়সূচি ঘোষণা করছি। আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025-এর উপর গণভোট অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 29 ডিসেম্বর 2025 রোজ সোমবার। মনোনয়নপত্র বাছাই হবে আগামী 30 ডিসেম্বর 2025 রোজ মঙ্গলবার হতে 4 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ 11 জানুয়ারি 2026 রোজ রবিবার। কমিশনে দায়েরকৃত আপিল নিষ্পত্তির তারিখ 12 জানুয়ারি 2026 রোজ সোমবার থেকে 18 জানুয়ারি 2026 রোজ রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি 2026 রোজ মঙ্গলবার। রিটার্নিং অফিসার কর্তৃক চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026 বুধবার। নির্বাচনী প্রচারণা চলবে 22 জানুয়ারি 2026 রোজ বৃহস্পতিবার হতে ভোট গ্রহণ শুরুর 48 ঘন্টা আগ পর্যন্ত তথা আগামী 10 ফেব্রুয়ারি 2026 রোজ মঙ্গলবার সকাল 7:30 পর্যন্ত। ভোট গ্রহণ হবে 2026 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার। নির্বাচন প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সহ ভোটারদের আন্তরিক অংশগ্রহণ ও সক্রিয় সহযোগিতা কামনা করছি। সকলের প্রতি আমার আহ্বান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করে আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐতিহাসিক ভূমিকা রাখুন। মহান আল্লাহ আমাদের সহায় হন। জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করলেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি যেমনটা জানালেন, আগামী 12 ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। এখন উদ্ধার হয়নি রাজশাহীতে নলকূপের পাইপে আটকে পড়া শিশু সাজিদ। 42 ফুট গর্ত করেও মেলেনি তার সন্ধান। শিশুটিকে উদ্ধারে কার্যক্রম অব্যাহত রেখেছে ফায়ার সার্ভিস, তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনাবাহিনী। বুধবার দুপুরে গর্তে পড়ার পর থেকে উদ্ধার তৎপরতা শুরু হলেও এখন পর্যন্ত শিশুটির অবস্থান জানতে পারেনি উদ্ধারকারীরা। সেনাবাহিনীর সঙ্গে ঘটনাস্থলে আছেন মেডিকেল টিম এবং স্থানীয় প্রশাসনের সদস্য। সালিশ বৈঠকে সিটে পা উঠিয়ে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটি থেকে হয় সংঘর্ষ। ছুরিকাঘাতে প্রাণ গেল ছাত্রদল কর্মীর। এ ঘটনায় জড়িতদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে জামালপুরে চোরকে চিনে ফেলায় গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। পা উঠিয়ে বসাকে কেন্দ্র করে প্রথমে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এক পক্ষ আরেক পক্ষের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রদল কর্মী তাহমিদকে কুপিয়ে জখম করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জড়িত আছে ও ব্যাপার আছে, কারণ এখানে দুই গ্রুপের সংঘর্ষ কে মারছে তো জানে না, ওখানে ইন্ডিভিজুয়ালি ওরা ঢুকতে পারে। প্রত্যেকটা কাকে ওকে ফলো রাখতো এবং কি এই যে এই হত্যার আগে 2 মাস আগেও বাড়িহাটে ওর উপর একবার হামলা হয়। সালিশে পা উঠে বসেছিল আর কি, জুনিয়র কেউ ওইটা নিয়ে কথা পা উঠাইছে কেন, কথা কাটাকাটি সিনিয়র জুনিয়রের পরে এই ঘটনা ঘটছে। তা আমি যে ছাত্র দলের কর্মী
বৃহস্পতিবার ভোরে জামালপুরের সরিষাবাড়ি শিমলাবাজার এলাকার ভাড়া বাসার বারান্দার গ্রিল কেটে ঘরে ঢোকে চোর। মালামাল লুটপাটের সময় চিনে ফেলায় গলায় ওড়না পেঁচিয়ে র্যাব সদস্য মহরুদ্দিনের স্ত্রী লিপিকে শ্বাসরোধে হত্যা করা হয়। তবে প্রাণী রক্ষা পেলেও মেয়ের চোখে মুখে এখনো আতঙ্ক। চোর প্রথমে তাকে মুখ চেপে ধরে, পরে তার ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লিপি আক্তারের লাশ উদ্ধার করি। বুধবার রাতে বগুড়ার গাবতলীর নারুয়ামালা গ্রামের বেদিপল্লীতে চুরি করতে যায় রাশেদ নামে এক যুবক। বাসিন্দারা টের পেয়ে তাকে আটকে রাখে। বৃহস্পতিবার ভোরে কয়েকজন তাকে ছাড়াতে গেলে বাকবিতণ্ডা হয়। এ সময় এক নারীসহ দুজনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বিশু। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এক নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় 4 যুবককে গ্রেফতার করা হয়েছে। এদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। পুলিশ বলছে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএম ইসরাফিলের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় এক বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন ভুক্তভোগী নারী। বন বিভাগের সামনের সড়কে যাওয়ার পর তাদের গতিরোধ করে স্থানীয় কয়েকজন বখাটে যুবক। এক পর্যায়ে বন বিভাগের নির্জন স্থানে ওই নারীর বন্ধুকে আটকে রেখে তারা মারধর করে এবং মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ ভুক্তভোগীর। মঙ্গলবার প্রথম দিকে 3 জন তাকে ধর্ষণ করে এমন অভিযোগ করেন ভুক্তভোগী। পরবর্তীতে বুধবার রাতে এক যুবক ধর্ষণ ও অন্তত 10 থেকে 12 জনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতার অভিযোগ আনেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। টাকার জন্য হুমকি দিছে, রেখে দিয়ে বলছে 10,000 টাকা দিয়ে যাবে, এই নাম্বার দিলাম, এই নাম্বারে কালকে যোগাযোগ করে আসে না টাকা করবি। আমি বললাম যে ফোনও রেখে দিয়েছে। 10-15 জন ছিল, ওরা সবাই মিলা ওই মেয়েটার সাথে অনেক খারাপ আচরণ করছে, অনেক কিছুই করছে। যেই ভায়োলেন্সটা ঘটেছে সেটা হোক রেপ আর না হোক রেপ, কিন্তু ওকে নির্যাতন করা হয়েছে এবং সেই নির্যাতনের বিরুদ্ধে ওর কথা বলার অধিকার আছে। এদিকে ভুক্তভোগী নারীর তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় 4 যুবককে। পরে তাদের পাঠানো হয় আদালতে। বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের। তাকে একজনে দর্শন করিয়েছে, বাকিরা বন বিভাগের ওইখানে পাশাপাশি দাঁড়ানো ছিল বা তাদের সহযোগী আর কি, তারা সবই একই প্যান সার্কেলের লোক ছিল। হ্যাঁ, আসামি 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, শনাক্ত মতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিটা তদন্তাধীন, আগে আমাদের প্রক্রিয়াধীন, বাকিদেরকেও গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে। বিচার প্রাপ্তিতে সমাজের সবাই পাশে দাঁড়াবে প্রত্যাশা ভুক্তভোগী নারীর। সময় সংবাদ, শরীয়তপুর। দেখছেন বাংলার সময়। টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সমস্যায় এক্সপার্ট সমাধান। চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং অনুশীলনকালে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছে। সকালে জাফরপুর বিজিবি ব্যাটালিয়নে পুলিশের মাস্কেট্রি ফায়ারিং চলা অবস্থায় এ ঘটনা ঘটে। এ সময় আহত বাবু হোসেনকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়। তবে সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করে 2 দিনের ফায়ারিং কার্যক্রম চলছে বলে জানান সদর থানা। বাংলার সময়। চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 38তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে সম্মেলনের শুরুতে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করেন সেনাপ্রধান। পরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। এ সময় নিষ্ঠা, একাগ্রতা এবং পেশাদারিত্বের সঙ্গে 21 শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় সকল সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানান। নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে। অনেকগুলো গুরু দায়িত্ব নির্বাচন কমিশনকে পালন করতে হবে। আমরা সে সমস্ত বিষয় নির্বাচন কমিশনকে আমরা অবহিত করেছি। আমরা আশা করব যে তারা সেই সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো পালন করবে। বিশেষ করে সবগুলো রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেইং ফিল্ডকে নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ করার জন্য প্রশাসনিক এবং অন্যান্য যতগুলো দায়িত্ব আছে এই সবগুলো দায়িত্ব পালনে তারা সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে তারা দায়িত্ব পালন করবেন।
এক্ষেত্রে সরাসরি যুক্ত ছিলাম মগবাজারে। জামায়াতের প্রতিক্রিয়ার সম্পূর্ণ অংশ দেখতে চোখ রাখুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন বাংলার সময়। সঙ্গে তফসিল ঘোষণায় বিএনপি সন্তুষ্ট বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন সুষ্ঠু করা নির্বাচন কমিশনের দায়িত্ব বলে মন্তব্য করেন তিনি। এটা আমাদেরকে আশ্বস্ত করেছে এবং আজকে এই ঘোষণার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে নির্বাচন কমিশন এবং সরকার এবং রাজনৈতিক দলগুলো তারা এই নির্বাচন অনুষ্ঠান করতে চায় এবং জনগণের যে ভোটের অধিকার সেটাকে আপনার বাস্তবায়িত করতে চায় এবং সেটাকে নিশ্চিত করতে চায়। নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের দিন একটা। আমি তো সেই জন্যই প্রথমে বলেছি যে আমরা আশ্বস্ত। এই কথা আমি আপনাদের কিন্তু বরাবরই বলেছি যে নির্বাচনের ব্যাপারে আমার কোনো আপনার আশঙ্কা নেই, আপনার কোনো রকমের আমি ভুগছি না যে নির্বাচন হবে কি হবে না। নির্বাচন হতেই হবে, সেটা হয়েছে, একটা ঘোষণা হয়েছে এবং ইনশাল্লাহ নির্বাচন হবে। এদিকে নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে। পেয়েছেন যে অনলাইনে যারা আমাদের নারী প্রার্থী রয়েছে তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, এই বিষয়ে নির্বাচন কমিশনের একটি প্রোগ্রাম ছিল, সেখানে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছিলাম। আমরা বলেছিলাম সাইবার বুলিং এবং অনলাইনে নারীদের হ্যারাসমেন্টের বিষয়ে তারা একটি মনিটরিং সেল গঠন করার জন্য। আমরা এই বিষয়ে এখনো উল্লেখযোগ্য কোনো অগ্রগতি দেখতে পাইনি। আমরা আশা করব বাংলাদেশের যারা তরুণ এবং নারী সমাজ রয়েছে, যারা এই গণ অভ্যুত্থানে নেমে এসেছিল, তাদের প্রোটেকশনের জন্য একটি মনিটরিং সেল দ্রুত গঠন করা হোক, যেটার মধ্য দিয়ে আমরা নারীদেরকে অসুস্থ মস্তিষ্কের যে প্রতিনিয়ত নারীদের উপরে ভয়ঙ্কর রূপে আক্রমণ চালাচ্ছে সেটা থেকে আমরা মুক্তি পাব। এবং সর্বোপরি আমরা বলতে পারি এই ইলেকশনের মধ্যে নতুন একটি যুগে বাংলাদেশ প্রবেশ করতে যাচ্ছে। নির্বাচন কমিশনের সদিচ্ছা আমরা দেখেছি, সরকারেরও দেখেছি, কিন্তু আইন শৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার এবং নির্বাচনের কমিশনের আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষতা এবং সক্ষমতার কিছু। দেখছেন বাংলার সময়। চাঁদপুরে বিভিন্ন অনিয়মের দায়ে আর ব্যবসা প্রতিষ্ঠানকে 1,30,000 টাকা জরিমানা করা হয়েছে। দুপুরে কচুয়া বাজারে কয়েকটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও হোটেলে অভিযান চালায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। উৎপাদন তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরি, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যের ডেঙ্গু পরীক্ষা, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ সহ বিভিন্ন অনিয়মের কারণে 8টি প্রতিষ্ঠান মালিককে মোট 1,30,000 টাকা অর্থদণ্ড করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী শবনব নিবিড়। ধন্যবাদ ইনান। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়ের।